ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধে মিত্ররা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ব্যর্থ হলে ন্যাটোর সামনে খুব খারাপ ভবিষ্যৎ। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মিত্ররা যদি হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সহায়তা না করে তবে ন্যাটো একটি খুবই খারাপ ভবিষ্যতের সম্মুখীন হবে। ট্রাম্প বলেন, আমরা খুব দয়ালু হয়েছি, ইউক্রেন নিয়ে তাদের সাহায্য করার প্রয়োজন যুক্তরাষ্ট্রের ছিল না। ইউক্রেন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে, কিন্তু আমরা তাদের সাহায্য করেছি। এখন দেখা যাক তারা আমাদের সাহায্য করে কি না। ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যকে হয়তো ১ নম্বর মিত্র, সবচেয়ে দীর্ঘদিনের সঙ্গী ইত্যাদি হিসেবে বিবেচনা করা হতে পারে, কিন্তু যখন আমি তাদের আসতে বললাম তারা আসতে চাইল না। আরও অনেক কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মূলত মিত্রদের সাহায্য চেয়েছেন হরমুজ প্রণালীকে ঘিরে, চীনের দিকেও তাকে বলেছেন, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেইভাবে রেসপন্স করতে দেখছি না তাদের যে মিত্র আছে। আপনার কাছে কি মনে হয় আসলে এখানে কি তিনি কি সাম্রাজ্যের পতন দেখছেন, তার পাশে কাউকে তিনি পাচ্ছেন? আমরা প্রথম দিকে দেখছিলাম যে আসলে ইরানকে একা বলছিলাম আমরা, এখন কি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একা হয়ে গেছে নাকি? জি, ধন্যবাদ আমার সহ আলোচক, আপনাদের সবাইকে ধন্যবাদ, দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আমি মনে করি যে সাম্রাজ্য শেষ হচ্ছে, মানে সাম্রাজ্যবাদিতার একটা শেষ আমরা দেখতে পাচ্ছি। উনি এর আগে, আমি ইউক্রেনে একটু পরে আসি, তার আগে উনি যেহেতু জাপান এবং চায়না এই হরমুজ প্রণালীর থেকে আসা তেলের উপরে নির্ভরশীল, সেই জন্য উনি ওনাদেরকেও বলেছিলেন। জাপান অস্বীকার করেছে যে তারা এখানে আসবে না। চীন এখন পর্যন্ত স্বীকার করেনি তারা আসবে কিনা। ফ্রান্স অস্বীকার করেছে। ফ্রান্সের রণতরী আপনার পূর্ব ভূমধ্য সাগরে বসে আছে, সুতরাং তারাও হরমুজে আসতে চাচ্ছে না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখন বিষয়টা হচ্ছে, আর আপনি বললেন যুক্তরাজ্যের কথা, যে যুক্তরাজ্য আসে নাই, যার জন্য ডোনাল্ড ট্রাম্প খুব রেগে আছে। এখন বিষয়টা হচ্ছে যে ওরা এসে কি করবে? উনার কি কোনো অফেন্সিভ ফায়ার পাওয়ার, অর্থাৎ আক্রমণাত্মক যে গোলাগুলি করার যে মানে জাহাজের যে রণতরীর যে আপনার ক্ষমতা, সেটা তো আমেরিকার কোনো অভাব নাই। ওখানে তো বিশাল উনার দুটো আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার ওখানে আছে, এব্রাহাম লিঙ্কন আর বোধহয় ফোর্ড, তো দুটো, ফোর্ড বোধহয় সবচেয়ে বড়। সো এই দুটো আছে, পুরো বহর আছে। তো ওরা এসে ওরা আর কি যোগ করতে পারবে? এর থেকে তো বড় আপনার রণতরী যুক্তরাজ্যের না। ইরান হুমকি দিয়ে রেখেছে যে ফোর্ডকে কেউ সহায়তা করলে তার পরিণতি, তাদের জন্য পরিণতি খুব খারাপ হবে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ওরা যদি আসতো, যুক্তরাজ্য এবং ফ্রান্স আসলে সামরিক অবস্থার কোনোই পরিবর্তন হচ্ছে না। তো তাহলে উনি কেন ওদেরকে আসতে বলছেন, সেটাও আমাদের একটা ভাববার বিষয়। আমার মনে হয় ওনারা ভাববার বিষয় সেটা হচ্ছে রাজনৈতিক। আপনি এক্ষুনি যেটা বললেন যে উনি একা হতে চাচ্ছেন না, উনি তাহলে আমেরিকান জনগণের কাছে উনি বলতে পারবেন যে আমাদের সাথে আমরা সবাই একসাথে আছি। যেহেতু কেউ তার সাথে যাচ্ছে না, এই জন্য উনি আরও আইসোলেটেড হয়ে যাচ্ছেন, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, এবং সবাই দেখতে পাচ্ছে আমেরিকাতেও তো উনার রাজনৈতিক বিরোধী আছে, সেই ডেমোক্রেটিক পার্টি, তারা দেখতে পাচ্ছে যে উনার সাথে কেউ নাই। অর্থাৎ এই রাজনৈতিক যে পরাজয়, সেটার কারণেই আমি মনে করি উনি আরও রেগে আছে। এর পাশাপাশি আরেকটি দেখলাম যে গণমাধ্যম, আমেরিকার যে গণমাধ্যম আছে সেটির উপরেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। হ্যাঁ, সেখানে আমি একটু বলতে চাই যে সেটা হচ্ছে যে দেখেন, আমি আপনার সাথে এর আগেও যে ইরান ওয়ার নিয়ে যে কথাগুলো বলেছি, তাতে আমরা প্রথমেই বলতাম ফগ অফ ওয়ার। আসলে কিন্তু যুদ্ধের সময় কিছু জানা যায় না। এরপরে যেটা হয়েছে যে ইসরায়েল কাউকে ওখানে আপনার রিপোর্টিং করতে দিচ্ছে না তেমন। হ্যাঁ, রিপোর্টিং খুবই কম, তারা রিপোর্টিংয়ের ব্যাপারে অনেক আপনার সীমাবদ্ধতা এবং নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আমেরিকাও কিন্তু, আমেরিকানরা কি করছে, আগে আপনি জানেন ইরাকের সময় এমবেডেড জার্নালিস্ট ছিল, এখন আর কেউ নাই। সুতরাং আমরা কোনো খবর পাচ্ছি না। এর মধ্যে গত শনিবার ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে সৌদি আরবে 5টা রিফুয়েলিং বিমানকে আঘাত করতে পেরেছে ইরানের ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে, তবে এগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি, কিন্তু এগুলো আঘাত পেয়েছে। এটা গেল হচ্ছে আপনার ওয়াল স্ট্রিট জার্নাল। এবং ওয়াল স্ট্রিট জার্নাল পরে এনবিসি বলছে যে আসলে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষা যে ব্যবস্থা, সেটা ড্রোনকে, ইরানের যে শাহেদ 136 বোধহয় ড্রোনকে তারা আটকাতে পারছে না। তারা 30টি ভিডিও বের করেছে, যেহেতু তাদের কাছে অনেক এক্সপার্ট আছে, বিশেষজ্ঞ আছে, তারা বলছে যে এগুলো
আপনার অথেন্টিক এই ভিডিওগুলো। এই 30টা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রতিরক্ষা ব্যুহ এটা ভেদ করেছে। 26টা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে 21টা জায়গায় ওই আপনার ড্রোনগুলো তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তার মানে এটা কিন্তু খুবই খুবই হাই রেট অফ সাকসেস, খুবই হাই। 26টার মধ্যে 21টায় যদি লক্ষ্যবস্তুতে আঘাত করে, অর্থাৎ প্রতিরক্ষা ব্যুহ হয়তো ছেদ করতে পেরেছে কিন্তু লক্ষ্যবস্তুতে বাকিগুলো আঘাত করতে পারে নাই। তো এই দুটো যখন বলা হচ্ছে তখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমেরিকার অবস্থা খারাপ। সেই জন্য ট্রাম্প সাথে সাথে রবিবারে উনি বলছেন কি যে দুটো কথা উনি বলেছেন যে ব্রডকাস্টিং লাইসেন্স উনি ক্যান্সেল করে দিতে চান, অর্থাৎ এটা একটা। আর আরেকটা উনি বলছেন যে এমনকি জার্নালিস্টদেরকে জেলেও পাঠানো হতে পারে। আপনি টাকার কার্লসন বলে একজন বিখ্যাত ওখানকার একজন জার্নালিস্ট আছেন, পডকাস্ট করেন, তিনি বলছেন যে তাকে জেলে নেওয়া হতে পারে এবং তার বিরুদ্ধে সিআইএ নাকি বলতেছে ফরেন এজেন্ট হিসেবে তাকে ধরে নিতে পারে, সিআইএ নাকি তাকে করছে। সুতরাং আমি আমার জীবনে কখনো আমেরিকান জার্নালিস্টদের উপর এরকম ডাইরেক্ট আক্রমণ দেখি নাই, কিন্তু এটাতে বোঝা যাচ্ছে যে আমেরিকার ভিতরে মানে ট্রাম্পের জগৎটা এত ছোট হয়ে আসছে। তার যে এতদিন ধরে যে উনি যে মিথ্যা কথাগুলো বলতেন, যে উনি যে ব্রাভার্ডো উনার যে দিতেন, বোঝা যাচ্ছে সব জায়গায় উনি ধরা পড়ে যাচ্ছে। মানে এক ধরনের হতাশা বা মেজাজ হারাচ্ছেন, আমরা সেটি দেখছি তার বিভিন্ন আচরণের দিকে। আরেকটি বিষয় আমরা দেখছিলাম যে ইরানের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইরান এখনও আসলে তার আসল অস্ত্রগুলো এখনও ব্যবহার করেনি। আজকে আমরা দেখলাম যে ড্যান্সিং মিসাইল নামে একটি মিসাইল তারা ছুড়েছে ইসরায়েলের দিকে। আমি এ বিষয়ে আপনার কাছে আবারও আসবে এই পর্যায়ে আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আপনি আসলে কি হিসেবে দেখছেন, আপনার কাছে কি মনে হয় যে আমেরিকা কি আসলে একা হয়ে যাচ্ছে নাকি সে আবার নতুন করে কোনো কৌশল চিন্তাভাবনা করছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে সাম্রাজ্যবাদ আসলে শেষ হয় না, ট্রান্সফার হয়। গ্রাহাম অ্যালিসন নামে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট আছে আমেরিকাতে, তিনি 2015-তে তার একটা বইতে সে ডেস্টিন ফর ওয়ার, তো ওখানে সে আপনার ইতিহাসের শত শত বছরের সুপার পাওয়ারদের যে রাইজ এবং ফল সেগুলোকে সে অ্যাসেস করে দেখেছে যে, এবং গ্রিক একজন হিস্টোরিয়ান ছিল থুসিডাইডস ট্র্যাপ, এই শব্দটা সে ওখানে খুব পপুলারাইজ করেছে আর কি। এটার মানে হচ্ছে একটা সুপার পাওয়ার যখন তার হেজিমনি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমে যায় এবং আরেকটা সুপার পাওয়ারের যখন রাইজ হয়, এই সময়টাতে ওই রাইজিং এবং ফলিং এই দুইটা সুপার পাওয়ারের ভিতরে যে টেনশনটা তৈরি হয়, এই টেনশনটা যুদ্ধে ট্রিগার করে। এবং তিনি দেখিয়েছেন ইতিহাসের গত 500 বছরে এরকম 16টা সিচুয়েশনকে তিনি অ্যাসেস করে বলেছেন যে এর ভিতরে 10-12টাতে যুদ্ধ হয়ে গেছে। তো এখন একই কনটেক্সটে উনি আলোচনাটা করেছেন যে আমেরিকা ভার্সেস চায়নার যে রাইজ আর কি, এই জায়গাটাতে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে যা দেখতে পাচ্ছি এই টেনশনগুলো কিন্তু এই ক্ষমতার বলয়ের ভারসাম্য নিয়ে, ক্লাশ অফ সিভিলাইজেশন, এন্ড অফ সিভিলাইজেশন, এন্ড অফ আমেরিকা, এইরকম লেখালেখি কিন্তু গত 30 বছর থেকে 90-এর পর থেকে চলছে কন্টিনিউয়াসলি। পলিটিক্যাল সায়েন্টিস্ট, হিস্টোরিয়ানরা বুঝবার চেষ্টা করছে যে আমেরিকা ইজ এ ডিক্লাইনিং ফোর্স। এই ফোর্সের পরে কারা কারা রাইজ করবে, কাছাকাছি কারা কারা আছে, পটেনশিয়াল পাওয়ার কারা কারা, ইসলামিক ফোর্সগুলো কিনা, ইসলামিক দেশগুলো কিনা, এবং সেভাবে আইডেন্টিফাই কিন্তু করা হয়েছিল। আপনার পিনাক নামে একটা রিসার্চ থিঙ্ক ট্যাঙ্ক ছিল, রাইট উইং, প্রজেক্ট ফর নিউ আমেরিকান সেঞ্চুরি। সেই পিনাক কিন্তু আপনার প্রজেক্ট করেছিল যে আগামী দিনগুলোতে আমেরিকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হবে মুসলিম ওয়ার্ল্ড কালেকটিভলি, এবং মুসলিম ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে শক্তিশালী পাওয়ারগুলো কারা কারা, পাওয়ার হাউস কারা কারা, ওই দেশগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। এই জন্য আপনি দেখবেন যে আমেরিকার পেন্টাগনে আপনার জেনারেল ম্যাকক্লার্ক নামে এক ভদ্রলোক ছিলেন, যিনি তার ইন্টারভিউতে 2001-এর একটা ঘটনাকে উনি নিজের সাথে, উনি পেন্টাগনে গেছেন, তো ওনাকে কোনো একটা কনভারসেশনে বলা হচ্ছে, ওনার জুনিয়র একজন অফিসার বলতেছে, স্যার 7-8টা দেশ তো খেয়ে দেবে এবার, এরকম একটা কথা বলতেছে আর কি। তখনও কিন্তু 9/11 হয়নি। তার ভিতরে এই যে ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, লিবিয়া, সিরিয়া, লেবানন, পাকিস্তান, এই দেশগুলো মানে শক্তিশালী মুসলিম দেশ যেগুলো ছিল। তাহলে এই যে হেজিমনির যে আইডিয়াটা, যে আমরা আগামী দিনের পলিটিক্যালি রাইজিং পাওয়ার যেগুলো আছে সেগুলো কিভাবে চ্যালেঞ্জ করব, এর আগে থেকে কিন্তু আপনার 90-এর পরে কিন্তু তারা চায়নাকে স্ট্রিং অফ পার্ল থিওরি দিয়ে তাকে ঘিরে রেখে কিভাবে তাকে চোক পয়েন্টে নেওয়া যায়, চোকিং পয়েন্টে। তো এই এনার্জি চ্যালেঞ্জটা কিন্তু আসলে চায়নাকে চোক করার একটা জায়গা আর কি।
এত দূর থেকে চায়না কিন্তু ধরেন দুনিয়ার সেকেন্ডারি মার্কেট বলতে পারেন, পৃথিবীর যত সস্তা জিনিস আছে এগুলো সে বানায়, আমেরিকা ইউরোপের জন্য সে বানায়, এবং এটা বানানোর জন্য তার সবচেয়ে বড় এসেনশিয়াল র ম্যাটেরিয়াল হলো তার এনার্জি। চায়নাতে প্রচুর র ম্যাটেরিয়ালস আছে বানানোর মতো, কিন্তু এনার্জি চায়নাতে নাই। তেল, গ্যাস, এই জায়গাতে তার একটা চোকিং পয়েন্ট আছে, মানে তার একটা দুর্বল জায়গা আছে। এবং এই যে ইরানকে নিয়ে যে খেলার জায়গা, এখানে এর আগেও আপনাদেরকে বলেছি দুইটা স্ট্র্যাটেজিক জায়গা আছে, একটা হলো ইসরায়েলের সিকিউরিটি, আর দ্বিতীয়ত হচ্ছে ইরানকে চোখ করা, তার এনার্জি জায়গাগুলোকে মানে ছোট করে নিয়ে আসা। তো সেই জায়গাতে একবার মনে হচ্ছে যে ইরান অনেক বছর থেকে এটার জন্য সে প্রস্তুতি নিয়ে রেখেছে, এবং যে দেখেন ইরানে নিউক্লিয়ার বোমা বানাচ্ছে, এই সেই যে নাটকের কথা, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কিন্তু আমেরিকার উদ্যোগে শুরু হয়েছে 1954-এ। এবং আজকে ইরানের এই যে অ্যাটমিক প্ল্যান্ট বলেন, এই যে ইরানের সায়েন্টিস্টরা বলেন, তাদের যে ফার্স্ট সেকেন্ড জেনারেশন অফ সায়েন্টিস্ট সবাই কিন্তু আমেরিকা ট্রেন্ড, তারা লেখাপড়া করেছে আমেরিকাতে, ট্রেন্ড হয়েছে ওখানে। এই জন্যই হয়তো মানে আমেরিকার ধারণা যে তাদের কাছে হয়তো আছে। নিঃসন্দেহে এতদিন এটা হয়ে যাওয়ার কথা, কোথায় লুকায় রাখছে, এই বিষয়গুলো আছে। তাহলে তার যে একটা সেটলার কলোনিয়াল আউটপোস্ট আছে ইসরায়েল নামে, এই আউটপোস্টটার সিকিউরিটি এখানে একটা বড় ব্যাপার। তারপরে রাইজিং সুপার পাওয়ার হিসাবে একদিন ধরে যে শিয়া সুন্নি বিরোধটাকে সে ওখানে জিয়ে রেখেছে, এটাকে কিন্তু চায়না রেজলিউশন করার চেষ্টা করেছে। দেখবেন যে অনেক প্যালেস্টাইন ইস্যুতে ইরানকে কাছে নিয়ে আসা, টার্কিকে কাছে নিয়ে আসা, সৌদি আরবকে কাছে নিয়ে আসা, কাতারের সাথে আমিরাত এবং সৌদি আরবের যে একটা দূরত্ব তৈরি হইল, এই দূরত্বটাকে গুছায় দেওয়া, এগুলো কিন্তু চায়না খুব গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল রোল প্লে করেছে। অতএব সেই জায়গাতে রাইজিং সুপার পাওয়ার হিসেবে চায়নার এই যে মিডিয়েট করার ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিগুলো তার জন্য ক্ষতিকর, কারণ এটা ইসরায়েলের সিকিউরিটিকে এনশিওর করতে পারবে না। তো এখন প্রশ্ন হচ্ছে চায়নাকে আর কিভাবে ছোট করে রাখবে, তাকে চোকিং পয়েন্টে আঘাত করা, এই জায়গাটাতে যেখান থেকে তার ধরেন মানে ইরানের সবচেয়ে বড় এক্সপোর্ট মার্কেট হচ্ছে চায়না, রাশিয়াও ইন্ডিয়াও কিছু কেনে আপনার অবৈধ মার্কেটের জায়গা থেকে। তো সেই জায়গাটাকে কন্টেইন করার জায়গা। আমেরিকার জায়গাতে প্রবলেম হচ্ছে ট্রাম্পকে কিন্তু মানুষ ভোট দিয়েছে এন্টি ওয়ার পজিশন থেকে, ট্রাম্প যুদ্ধ বন্ধ করে। ট্রাম্প কিন্তু খুব মানে বোস্ট করতো নিজের সম্পর্কে, আমি কোনো যুদ্ধ লাগাই না, আমি সবসময় শান্তি চাই। দেখবেন যে আগের বর্ষে নর্থ কোরিয়াতে গেছে স্টুপিডলি আর কি, যেটা নর্মালি কেউ করে টরে না, কোনো অ্যাচিভমেন্ট নাই ওখানে, এগুলো করবার চেষ্টা করেছে। এরপরে হচ্ছে দেখেন এইবারে এসে আসলে যুদ্ধে চলে গেছে, এবং আমার কাছে মনে হয়েছে এটা ট্রাম্পের কোনো প্ল্যান বিষয় না। মার্কো রুবিও তার যে ফরেন সেক্রেটারি আছে, সে কিন্তু মুখ ফসকে একটা কথা বলে ফেলেছে, উই হ্যাভ বিন টেকেন ইনটু ওয়ার, এরকম একটা কথা আর কি, যে ইসরায়েল আমাদেরকে ফুসলায়া ফাসলায়া এই যুদ্ধে ঢুকায় নিয়ে গেছে, এটা আমাদের অরিজিনাল যুদ্ধে যাবার প্ল্যান ছিল না। তো এখন ইসরায়েলি লবি যেহেতু ভেরি স্ট্রং, সাকিব ভাই লম্বা সময় ওখানে কাজ করেছেন, ওখানে আইপ্যাকের মতো অর্গানাইজেশন আছে, তারপরে ডিফেন্স লিগ আছে, আইডিএফ এর মতো সংগঠন, খুবই পাওয়ারফুল জুইশ জায়নিস্ট লবি আছে। এই লবিগুলো এত পাওয়ারফুল যে আপনি ওর কথা না শুনলে আপনার ইনফ্লেশন মার্কেটে হাত দেবে, আপনার ইন্টারেস্ট এলোমেলো করে দেবে, মনিটারি পলিসি এলোমেলো করে দেবে, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে ঝামেলা করবে। তার প্রচুর হাত আছে, ইনস্ট্রুমেন্ট আছে, দেবী দুর্গার মতো তার 10টা হাত আছে আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনে কাওয়াস লাগানোর। তো এই জন্য প্রশ্ন হচ্ছে যে সাম্রাজ্যবাদ তো চলে যাচ্ছে না, ইরান একটা রাইজিং সাম্রাজ্যবাদ, সে তার সুন্নি পপুলেশনকে কীভাবে ট্রিট করে, সে দেখবেন প্রক্সি ওয়ার খেলতেছে এখানে, সিরিয়াতে যত শিয়া কমিউনিটি আছে, ইরাকে, লেবাননে, লিবিয়াতে, তারপরে সৌদিতে, ইয়েমেনে, বাহরাইনে, সব জায়গায় কিন্তু প্রক্সি খেলতেছে। তাহলে ইরানেরও কিন্তু একটা মানে এম্পিরিয়াল একটা অ্যাম্বিশন আছে, সে মনে করে যে আমি হচ্ছি শিয়াদের মানে সৌদি আরেবিয়া, সো আমি আমার একটা দায়িত্ব আছে তাকে প্রোটেক্ট করা, তাকে সেফগার্ড করা, তাকে এম্পাওয়ার করা। যেহেতু আপনার ইরাকে শিয়ারা মেজরিটি, সিরিয়াতে তারা মেজরিটি, সাইজেবল পপুলেশন আছে আপনার ওমানে, ইয়েমেনে, তারা কেন এম্পাওয়ার্ড হবে না, তারা কেন ক্ষমতায় যাবে না? তো এই সাম্রাজ্যবাদের জায়গাটা একদম শেষ হওয়ার বিষয় না, এটা আকাঙ্ক্ষার বিষয়, কে কতটুকু প্লে করতে পারে, ট্রান্সফার হয়, হ্যাঁ এই জায়গাতে আছি আর কি আমরা এখন।